ওয়াহিদ আছো? দেরি হচ্ছে কেন তোমাদের? জয়েন্ট মাত্র 27 জন করেছে। শুরু করবো হোয়াইট। 42 জন, অনেক বাজে, কি করব? চেয়ার কেউ নেই? স্যার শুরু করে দেই স্যার, শুরু করে দেন স্যার। ঠিক আছে।
ক্রিটিক্যাল ভ্যালু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে টেস্ট করতে গেলে, সেটা অনেকটা ক্লিয়ার হবে যখন আমরা টেস্ট করব, তখন আরো সহজে বুঝতে পারবে। তারপর আমি এখন গ্রাফিক্যালি একটু দেখাই তোমাদের। গ্রাফটা নিচে চলে গেছে, নিচে এতটা যাবে না। ধরো এরকম, এখন আমরা ক্রিটিক্যাল ভ্যালু এরকম হতে পারে, ধরো এটা এই রিজেকশন রিজিয়ন, এগুলিকে রিজেকশন রিজিয়ন বলে। এর ভিতরে ঢুকবে না, এটা এটা এই লাইনের ভিতরে থাকবে, এইদিকে ঢুকবে না। এই ভ্যালুটাকে একটা ক্রিটিক্যাল ভ্যালু বলতে পারবো বা টেবুলেটেড ভ্যালু, এইটাকে আরেকটা ক্রিটিক্যাল ভ্যালু বলা হয়। এই এরিয়াটা হলো অ্যাকসেপ্টেন্স রিজিয়ন পুরোটা, আর এইটা রিজেকশন রিজিয়ন, এটা রিজেকশন রিজিয়ন। এখন এতটা ক্লিয়ার বুঝবে না, জাস্ট একটু দেখালাম। দেখো আমরা লাস্ট ক্লাসে ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট পড়েছি। তোমাদের কারো মনে আছে কোন একটা টেস্ট ওয়ান টেলড হবে না টু টেলড হবে, সেটা কিসের উপর নির্ভর করে? নাল হাইপোথিসিস না অল্টারনেটিভ হাইপোথিসিস, কার উপর? সেটা কার উপর নির্ভর করবে? নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে কোনটির উপর নির্ভর করবে বলো তো? ক্লাসে পড়িয়েছি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, এর মধ্যে কোনটার উপর নির্ভর করবে? এটা ওয়ান টেল টেস্ট হবে না টু টেল টেস্ট হবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তাহলে শুনতে পেলে উত্তর দাও না কেন? স্যার অল্টারনেটিভ হাইপোথিসিস নাকি? অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর। গুড গুড, ভেরি নাইস। অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল টু টাইপের থাকে তাহলে টু টেল টেস্ট হবে। ইজ নট ইকুয়াল টু এরকম, যেমন এই যে দেখতে পাও যে মিউ ইজ নট ইকুয়াল টু মিউ জিরো। এই যে হাইপোথিসিস কি ধরলা? ধরো তোমাদের গড় বয়স 22 বছর। অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ নট ইকুয়াল টু 22 ইয়ার্স, 22 বছর নয়। তার মানে 22 বছরের কম হতে পারে, বেশি হতে পারে। এরকম যদি হয় তাহলে টু টেল টেস্ট হবে, অর্থাৎ রিজেকশন রিজিয়নটা একটু আগে গ্রাফ যেটি দেখিয়েছি, সেই গ্রাফে যে দেখিয়েছি দুই দিকে রিজেকশন রিজিয়ন, তখন কার্ভের দুই দিকে রিজেকশন রিজিয়ন হবে না, হবে দুই দিকে রিজেকশন রিজিয়ন হবে। তো যদি অল্টারনেটিভ হাইপোথিসিস এই যে গ্রেটার দেন টাইপ থাকে, গ্রেটার দেন, এখানে যেমন গ্রেটার দেন টাইপ আছে অল্টারনেটিভ হাইপোথিসিস, তাহলে এই ক্ষেত্রে ওয়ান টেল টেস্ট হবে। লেস দেন টাইপ থাকলেও ওয়ান টেল টেস্ট হবে। তবে গ্রেটার দেন টাইপ থাকলে রিজেকশন রিজিয়নটা ডান সাইডে হবে, ডান সাইডে, রাইট সাইডে হবে, রাইট সাইডে। আর যদি লেস দেন টাইপ থাকে অল্টারনেটিভ হাইপোথিসিস, তাহলে রিজেকশন রিজিয়নটা লেফট সাইডে কনসিডার করতে হবে, রিজেকশন রিজিয়ন লেফট সাইডে বিবেচনা করতে হবে। এইগুলো তোমার ওয়ান টেল টেস্ট টু টেল টেস্টের যে আলোচনার বিষয়টা, সেটি আমি লাস্ট ক্লাসে একটু করেছি, আজকে আবার তোমাদের একটু রিভিউ করেছি যে তোমাদের বুঝতে পেরেছো কিনা বা মনে আছে কিনা সেটি যাচাই করার জন্য। লেভেল অফ সিগনিফিকেন্সটা
এটি তো একটু বলেছি, তারপর আজকে আবার বলি ডিটেলস যে আমি টাইপ 1 এরর টাইপ 2 এরর দুটি জিনিস শিখিয়েছি। টাইপ 1 এররটাকে বলেছি যে probability of rejecting the null hypothesis when it is true, এটি হলো লেভেল অফ সিগনিফিকেন্স। এটা ওল্ড ডেফিনিশন ছিল, আমরা যখন অনার্স পড়েছি তখন এইভাবে পড়েছি। এখন মডার্ন ডেফিনিশনে এসছে যে জাস্ট পুরো জিনিসটা ঠিক, শুধু বাড়তি একটা অংশ লিখেছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রবাবিলিটি লেভেল, আর কিছু না। তার মানে এখানে বলেছে যে ম্যাক্সিমাম লেভেল maximum allowable probability level for which the null hypothesis is rejected, অর্থাৎ আমি অন্যভাবে বলতে পারি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল probability level of rejecting null hypothesis when it is true। আমরা শিখেছি probability of rejecting null hypothesis when it is true is known as level of significance। মডার্ন ডেফিনিশনে জাস্ট ওই জিনিসটাই, ওই প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রবাবিলিটি, আর কিছু না। এখন কারণটা আছে, কারণ মিনিমামটাকে পি ভ্যালু বলা হয়, প্রবাবিলিটি ভ্যালু বলা হয়, ওইটা আরেকটা জিনিস আছে, এই কারণে এটাকে ম্যাক্সিমাম বলা হচ্ছে। এখন দেখো আমরা তাহলে, তুমি যদি ওল্ড ডেফিনিশন অনুসারে বলা হচ্ছে probability of rejecting the null hypothesis when it is true, that means probability of type 1 error is known as level of significance। আমি লাস্ট ক্লাসে অর্থাৎ তোমাদের বলেছিলাম কি, রবিবার যে ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের এটা বলা হয়েছে, বলেছি কিনা এটা আমার মনে এক্স্যাক্টলি, আচ্ছা টাইপ 2 এরর আর টাইপ 1 এরর এইটুক তো বলেছি যে কোনটা সিরিয়াস বেশি বলো তো, টাইপ 1 এরর মারাত্মক নাকি টাইপ 2 এরর, কোনটা কোনটা বেশি সিরিয়াস মনে আছে? স্যার টাইপ 1। টাইপ 1 এরর, গুড গুড, ঠিক আছে। আমরা দুটো এররকে এট এ টাইম আমরা কমাতে পারবো না, তাই একটাকে ফিক্সড করে আরেকটাকে তোমার আমরা মিনিমাইজ করতে পারি, এটা হলো সিস্টেম। তো আমরা এখানে যেহেতু মারাত্মক এটিকে ফিক্সড করছি, এই যে টাইপ 1 এররটাকে ফিক্সড করে দিচ্ছি। যেমন কি রকম, যেমন আমি তোমাদের ধরো 5% লেভেল অফ সিগনিফিকেন্সের কথা যদি বলি, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর হলো 5%। probability of type 1 error মানে কি, probability of rejecting the null hypothesis when it is true, null hypothesis রিজেক্ট করার সম্ভাবনাটা সত্য হওয়া সত্ত্বেও সম্ভাবনাটা 5%। তার মানে কি, তার মানে আমি এখানে বুঝে গেছি তোমাদের, যেমন এখানে ধানের সিটা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তোমাদের? ধানের সিটা বলেছি? জি স্যার। আমি কি বলেছি, যেমন 5% তোমার লেভেল অফ সিগনিফিকেন্স বলেছি, মানে এটা কি প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস। তার মানে আমি এখানে রিজেকশন সংক্রান্ত 100টা সিদ্ধান্তের মধ্যে 5টা সিদ্ধান্ত ভুল হয়েছে, 5টা সিদ্ধান্ত ভুল হয়েছে, এটা হলো 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তার মানে কি, তার মানে আমি ধানের সিটা আমি বলেছি ধান যে শর্টিং করছি সিটা ধান থেকে, তো শর্টিং করতে গিয়ে 100টা ধান সিটা হিসাব আমি ফেলে দিয়েছি পাত্রের থেকে। এখন আমার 100টা সিটার মধ্যে দেখা গেল যে 5টা সিটা নয় ধান, আসলে আমি ধানকে সিটা মনে করে ফেলে দিয়েছি। তাহলে আমার রিজেকশন সংক্রান্ত 100টা সিদ্ধান্তের মধ্যে 95টা সিদ্ধান্ত ঠিক আছে, 5টা সিদ্ধান্ত ভুল হয়েছে, আমি সিটা নয় তথাপি সিটা বলে ফেলে দিয়েছি, ঠিক আছে? এই এই যে এটা ভুল, এটা আমার ভুল হয়েছে, কাজেই এই কারণে আমরা এখানে if we adopt 5% level of significance, it implies that we are 95% confident that our decision to reject HG is correct। আমরা এইভাবে তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স 5% যদি কনসিডার করি, তা ইন্টারপ্রিটেশনটা এইভাবে ফিজিক্যালি করতে পারি যে 5% level of significance means or implies that we are 95% confident
that our decision to reject H0 is correct. অর্থাৎ আমি 100টা ধানের সিটা যে শর্টিং করেছি তার মধ্যে 95টা সিটাই ছিল ঠিক আছে, সো রিজেক্ট করা, বাতিল করা বা ফেলে দেওয়া ঠিক আছে, কিন্তু 5টা ভালো ধানকে সিটা বলে ফেলে দিয়েছি, এই 5টা ভুল হয়েছে খেলাটা। কাজে আমার এখানে আমি 95% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট, 5% কারেক্ট নয়। সিমিলারলি আমরা যদি ধরি যে 90% অর্থাৎ লেভেল অফ সিগনেস 10% যদি ধরি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে 90% কনফিডেন্ট, উই আর 90% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। যদি আমরা লেভেল অফ সিগনিফিকেন্স 10% ধরি, তাহলে আমরা বলতে পারি, যেমন 5% ধরার ফলে বলছি 95% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। এখন আমি 10% যদি লেভেল অফ সিগনেস ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি উই আর 90% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। এখন যদি আমরা 1% লেভেল অফ সিগনেস ধরি, তাহলে আমরা এখানে কত বলবো বলো তো, কত পার্সেন্ট কনফিডেন্ট আমার ডিসিশন কারেক্ট? 99 sir. 99, good. 99% confident that our decision to reject H0 is correct. Good, very nice. Okay. এখন দেখো, আমরা হাইপোথেসিস টেস্টিং করতে গেলে মানে আমাদের কিছু তোমাদের কি মনে আছে কিনা, আমি যথাসম্ভব স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার এরকম বলেছি, যাক মনে না থাকলেও সমস্যা নেই। এখানে ধরো প্যারামিটার কাকে বলে? প্যারামিটার হলো, যেমন ধরো তোমাদের গড় ওজন কত, গড় বয়স কত, বা তোমাদের ওজনের ভেরিয়েশন আমরা মেজার করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের করলাম, এই জিনিসগুলিকে বলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, ভেরিয়েন্সটা বা রেঞ্জ বা গড় ওজন, গড় জিনিসটা, এগুলিকে বলা হয় বা স্কিউনেস, কার্ডোসিস, এগুলি বের করলাম, এদেরকে বলা প্যারামিটার। পপুলেশন এগ্রিগেট অফ অল ইন্ডিভিজুয়ালস। আমি তোমাদের উপর একটা স্টাডি করতে চাই, কাজে তোমাদের ক্লাসে যতজন আছো তারা হলো আমার পপুলেশন। যদি একজনও কম থাকে তাহলে এটা আমার স্যাম্পল হয়ে যাবে, এটা পপুলেশন হবে না, কারণ স্যাম্পল মিন্স পার্ট অফ দ্য হোল পপুলেশন। যদি in some situation we consider a part of the whole population, but that part is selected by considering the technique which is known as randomization technique, তখন আমরা randomization টেকনিক ব্যবহার করে সেই পার্টটা সিলেক্ট করতে পারি, তখন সাধারণত ওই পার্টটাকে রিপ্রেজেন্টেটিভ পার্ট হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হলো এখানে বায়াসনেসটা থাকে না। আমরা র্যান্ডমলি নেওয়ার অর্থ হলো বায়াসনেস, অনেক সময় আমাদের বায়াসনেস যদি এই মনোভাবটা থাকে, বিশেষ করে পক্ষপাতিত্বমূলক আচরণ করার, যেমন আমার এলাকার বা আমি স্বজাতীয় একই ধর্মের, এরকম মনোভাব যদি কারো থাকে, তখন তার মধ্যে ফেভারিটিজম, নেপোটিজম, এই স্বজন প্রীতি, এই সমস্ত জিনিসগুলি তার থাকার কারণে সে নিরপেক্ষভাবে সিলেকশন দিতে পারবে না। সেই কারণে র্যান্ডমলি সিলেক্ট করলে তখন এই বায়াসনেসটা দূর করা যায়, সিলেকশনটা ফেয়ার হয়। তো এখন আমরা পপুলেশনের যে কোনো বৈশিষ্ট্য, যেমন এই যে গড় ওজন কত, গড় স্যালারি কত, বা গড়ে তোমাদের খরচ কত, এই জিনিসগুলি বের করতে গেলে এই পপুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলিকে বলবো প্যারামিটার, আর স্যাম্পলের ক্ষেত্রে এই জিনিসগুলিকে বলে স্ট্যাটিস্টিক। তো প্যারামেট্রিক টেস্ট মানে হলো এই পপুলেশন। আমরা হাইপোথেসিস, কিন্তু আমি লাস্ট ক্লাসে বলেছি হাইপোথেসিস কোনো স্যাম্পল রিলেটেড স্টেটমেন্ট নয়, এটা অলওয়েজ পপুলেশন ক্যারেক্টারিস্টিক বেসড স্টেটমেন্ট, পপুলেশন সংক্রান্ত। যেমন আমরা পাতিলের ভাত রান্না করবার সময় আমরা কি চামচ দিয়ে যে কয়টা ভাত তুলি, নাড়ানোটা র্যান্ডমাইজেশন, এবং তোলাটা যে কয়টা ভাত তুলেছি এই কয়টাকে আমরা স্যাম্পল হিসেবে বিবেচনা করছি। এখন বলো তো, ভাত হাত দিয়ে টিপে দেখছি চামচ দিয়ে যে কয়টা উঠিয়েছি, যে আমার পাতিলের ভাত হয়েছে কিনা, নাকি ওই কয়টা চামচের ওই কটা ভাত হয়েছে কিনা সেটি দেখা উদ্দেশ্য, নাকি পাতিলের ভাত হয়েছে কিনা সেটি দেখা উদ্দেশ্য, বলো তো? কি চামচের ওই কটা ভাত হয়েছে সেটি সিদ্ধান্ত নিতে চাই,
নাকি চামচের ওই কটা ভাতের ভিত্তিতে পাতিলের ভাত হয়েছে কিনা সিদ্ধান্ত নিতে চাই? স্যার পাতিলের ভাত। পাতিলের ভাত হলো পপুলেশন, আর চামচ দিয়ে যে কটা ভাত তুলেছি এই কটা হলো স্যাম্পল। স্যাম্পল বুঝতে পেরেছো? তাহলে স্যাম্পল স্যার। উদ্দেশ্য হলো পপুলেশন সম্পর্কে ধারণা দেওয়া। আমরা যেহেতু আমাদের কিছু সমস্যা থাকে, লিমিটেশন, সীমাবদ্ধতা আছে, হোল পপুলেশন নিয়ে কাজ করা আমরা বাস্তবে পারি না অধিকাংশ সময়। আমি তার মধ্যে সেই সমস্যাগুলি বলেছি, লিমিটেশন যেগুলি সীমাবদ্ধতা, যেমন আমাদের সর্বপ্রথম হলো টাকার সমস্যা থাকে, ফান্ড লিমিটেশন থাকে, ম্যান পাওয়ার লিমিটেশন থাকে, ট্রেন্ড পার্সোনাল লিমিটেশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে লিমিটেশন থাকে, তারপরে আমার টাইম লিমিটেশন থাকে। এরকম লিমিটেশন গুলোর কারণে আমরা হোল পপুলেশনে অনেক সময় কাজ করতে পারি না। বিশেষ করে বড় যদি হয় পপুলেশন তাহলে তো আরো কঠিন হয়ে দাঁড়ায়। সেই অবস্থা আমাদের একটা পার্ট নিয়ে কাজ করতে হয়, যার কারণে ওই পার্টটা আমরা কত চমৎকার ভাবে এবং সাইন্টিফিক্যালি নিতে পারি সেটার উপর নির্ভর করবে আমাদের যে রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা হোল পপুলেশনকে কতটা রিপ্রেজেন্ট করবে, প্রতিনিধিত্বকারী হবে কিনা, হবে কি হবে না। এই কারণে আমরা যেমন এই একটা উদাহরণ যদি দিই, তোমাদের থেকে, তোমরা ছেলে আছো, মেয়ে আছো, মেল স্টুডেন্ট রয়েছে, তোমাদের মধ্যে ফিমেল স্টুডেন্ট রয়েছে। আমি যদি শুধু থেকে তথ্য নিই তাহলে কিন্তু আমার পপুলেশন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার আসবে না, কারণ বোনদের বৈশিষ্ট্য আর ভাইদের বৈশিষ্ট্য সমান নয়। মেল ফিমেলে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। সেই কারণে দেখা গেছে যে আমরা যদি আমাদের স্যাম্পলের মধ্যে শুধু ছেলে নিই তাহলে হবে না, শুধু মেয়ে নিলে হবে না। কাজে এই ক্ষেত্রে আমরা কিন্তু র্যান্ডম স্যাম্পল করলেও, স্যাম্পলিং করলেও এই ক্ষেত্রে সমস্যা এটা হতে পারে। সেটা হলো আমার যদি স্যাম্পলের মধ্যে মেয়ে চলে আসে ম্যাক্সিমাম, তাহলেও কিন্তু আমার হোল পপুলেশন রিপ্রেজেন্ট করবে না। আবার যদি ম্যাক্সিমাম ছেলে চলে আসে বা একজন আসলো না মেয়ে, তাহলে কিন্তু আমার রিপ্রেজেন্ট করবে না। এই কারণে তো আমাদের বিভিন্ন স্যাম্পলিং টেকনিক আছে। এখানে যেহেতু ছেলে আছে মেয়ে আছে, উভয় পক্ষ থেকে আমরা সমান সংখ্যক নিতে পারি স্যাম্পলের মধ্যে, অথবা ছেলে বেশি থাকলে ছেলের থেকে বেশি নেব, মেয়ে বেশি থাকলে মেয়ের থেকে বেশি নেব, যেটা কম থাকবে সেটা থেকে কম নেব, প্রপোর্শনালি আমরা এখান থেকে নিতে পারি। এরকম বিভিন্ন টেকনিক, বিশেষ করে স্যাম্পলিং টেকনিক রয়েছে, যাতে করে আমরা স্যাম্পলটা আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়। যেমন ধরো তোমাদের মধ্যে ওয়াই যদি এখন হয়তো আমি আছে কিনা জানি না, ওয়াইদের ব্লাড গ্রুপ কি জানতে চাই। এখন ওয়াইদের ব্লাড গ্রুপ আমরা ওয়াইদের আঙ্গুল থেকে বা পায়ের তালু থেকে একটু ব্লাড নিলে আমরা বলবো এই ওয়াইদের ব্লাড গ্রুপ এত। এখন কেউ যদি বলে স্যার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ, আঙ্গুলের ব্লাড গ্রুপ ও পজিটিভ, অন্যান্য শরীরের ভিতরে তাহলে একই তো। কাজে এই ক্ষেত্রে স্যাম্পলটা মাস্ট, এবং এই স্যাম্পলের উপর ভিত্তি করে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এইটা আমাদের ওই ব্যক্তির ক্ষেত্রে কথা বলবো, স্যাম্পলের কথা বলবো না। এইভাবে আর কি আমাদের স্যাম্পল উদ্দেশ্য আসলে পপুলেশন নিয়ে। এখন আমরা পপুলেশনের বিভিন্ন বৈশিষ্ট্যটা হাইপোথেসিসের স্টেটমেন্ট হিসাবে লিখবো। হাইপোথেসিস না লিখে যে স্টেটমেন্টটা লিখছি এটা পপুলেশন রিলেটেড হবে, এটা হলো বেসিক কথা। এখন দেখো এই প্যারামেট্রিক টেস্ট মানে এই যে কথাগুলি বলেছি যে গড় মান, স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস, এদেরকে প্যারামিটার বলে। যখন পপুলেশনের ক্ষেত্রে এগুলি বের করা হয় তখন বা বের করতে হয়, তো আমরা সাধারণত পপুলেশন যেটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে in most of situations the population characteristics and for whole population is unknown to me. For this reason we have to consider only a part of the whole population, on the basis of which we have to gather information about the characteristics of the whole population. তো আমরা তাহলে এখানে দেখতেছি যে আমাদের কিছু অ্যাজাম্পশন রয়েছে, সেটা কি রকম, দা অবজারভেশন মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। যেমন ধরো ওয়াইদের ওজন যদি 56 কেজি হয় বা 60 কেজি হয়, তার মধ্যে যে সাইমের ওজন 60 কেজি হবে বা হতে পারবে না এরকম কোনো কথা নেই। ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটার ওজন ইন্ডিপেন্ডেন্ট। কাজে এখানে আমাদের ডাটা কিরকম হতে হবে প্যারামেট্রিক টেস্ট করতে গেলে। প্যারামেট্রিক টেস্ট যেটা বললাম যে হাইপোথেসিস ধরবো যে তোমাদের গড় ওজন 56 কেজি, এরকম টেস্ট যদি করি। এখন আদৌ কি 56 কেজি কিনা তোমাদের থেকে ধরো 15 জনকে সিলেক্ট করলাম র্যান্ডমলি, তারপর আমি তোমাদের ওজন নিয়ে তারপর টেস্ট করলাম যে আদৌ আমার এই হাইপোথেসিসটা ধরা যায় কিনা, অ্যাকসেপ্টেবল কিনা যে তোমাদের গড় ওজন 56 কেজি। কাজে এই রকম টেস্ট করতে গেলে আমাদের অবজারভেশন মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে অবজারভেশন গুলো।
তারপরে কথা হলো অবজারভেশনস আর গ্রন ফ্রম দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের কি বৈশিষ্ট্য, আমি ডিস্ট্রিবিউশন পড়াবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই আর কয়েকটা এই ক্লাসগুলি নিয়েই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়াবো। আমি আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আগে পড়াতাম স্কিউনেস কার্টোসিস শেষ করে, কিন্তু হ্যান্ড আউটটা রেডি নেই। এই দুটো হ্যান্ড আউট রেডি ছিল বিদায় আমি এগুলি আগে পড়িয়ে ফেলছি, কারণ এগুলির সাথে এত বেশি মারাত্মক সম্পর্ক নেই যে তোমরা প্রবাবিলিটি না পড়ে এটা বুঝবেই না, এরকম নয়। তাই আমি এটা পড়াচ্ছি, আর এগুলি লাগবে তোমাদের পরীক্ষা পারপাস প্লাস ভবিষ্যতে এই সাবজেক্ট ম্যাটারের যে জিনিসগুলি তোমাদের গবেষণার কাজে লাগবে, ডাটা অ্যানালিসিসের কাজে লাগবে, সেগুলির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা যেটা আমি পড়াতে চাচ্ছি, হাইপোথেসিস টেস্টিং এবং ডিজাইনের কিছু জিনিস, এক্সপেরিমেন্টাল ডিজাইনের। তো দ্য অবজারভেশনস আর ড্রন ফ্রম দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন একটা বেল শেপ কার্ভ, এটা এরকম দেখো আমি দেখাচ্ছি গ্রাফিক্যালি। এটা একটা নরমাল কার্ভ। এই কার্ভের এটা একটা নরমাল কার্ভ, এটা একটা সিমেট্রিক কার্ভ। ধরো ফ্রিকোয়েন্সি কার্ভেই আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে আঁকি তোমাদের পড়িয়েছি, যে মিড ভ্যালির এগেইনস্টে ফ্রিকোয়েন্সিগুলো যদি প্লট করা এবং ফ্রি হ্যান্ডে অ্যাড করা হয় তাহলে এই কার্ভটাকে বলবো ফ্রিকোয়েন্সি কার্ভ। এবং এখানে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর এক্স অ্যাক্সিসে আমার ভেরিয়েবলের মানগুলো। এখন এই কার্ভটাকে আমরা সিমেট্রিক কার্ভ বলবো, কারণ কি যদি সেই কার্ভকে সিমেট্রিক কার্ভ বলা যাবে যে কার্ভে দেখো মধ্যখান দিয়ে আমরা পার্টিশন দিয়ে যদি ভাঁজ করে দিই দুই পাশ মিলে যাবে, যদি মিলে যায় তাহলে এটা একটা সিমেট্রিক কার্ভ, আর যদি মিলে না যায় তাহলে এটা সিমেট্রিক কার্ভ নয়। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এখন নরমাল কার্ভ কিন্তু একটা সিমেট্রিক কার্ভ, বেল শেপ কার্ভ। বেল মানে ঘন্টা, বেল শেপ ঘন্টার আকৃতি। ঘন্টা মানে আইসক্রিমের দোকান, আইসক্রিম যারা বিক্রি করে বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায়, তারা অনেক সময় একটা ঘন্টা বাজায়। তারপরে আমাদের হিন্দু সমাজেরও পূজা অর্চনা দিতে ঘন্টা বাজানো হয়। তো এরকম ঘন্টার মতো, এটা ধরনীটা নেই আর কি, কিন্তু শেপটা ঘন্টার মতো, তাই এটাকে বেল শেপড কার্ভ বলে। তারপরে তোমার এখানে নরমাল কার্ভের উচ্চতাটা স্কিউনেসটা বিটা 1 এর মান হলো 0। বিটা 1 মানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস হলো 0, নরমাল কার্ভের 0 কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। অপরদিকে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস যেটা বিটা 2, বিটা 2 এর মানটা, বিটা 2 এর মান কত? 3। বিটা 2 এর মান হলো 3। এটা ঠিক করে লিখো তোমরা, বিটা 2 এর মান হলো 3, কার বিটা 1 এর মান 0, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস 0 আর কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এর মান 3, তাহলে এটাকে নরমাল কার্ভ বলা হবে। সব সিমেট্রিক কার্ভকে নরমাল কার্ভ বলা হয় না, যেমন কিছু কিছু কার্ভ এরকম আছে। এটা প্ল্যাটিকাটিক কার্ভ, এখানে বিটা 2 এর মান সিমেট্রিক, বিটা 1 0 বাট বিটা 2 এর মান দেখা গেছে 3 এর কম। আবার এরকম কার্ভ আমরা পেয়ে যেতে পারি যে আরো উঁচু উঁচু উঁচু, আমি উপরে উঠতে পারছি না, আঁকা হয়নি এই কারণে, এটা উপরের দিকে গ্রেটার দ্যান 3, তাহলে তখন ওইটাকে বলবো ল্যাপ্টোকার্টিক। আর নরমাল কার্ভটাকে মেসোকার্টিক বলা বা নরমাল কার্ভও বলা আরেকটা নাম। আর ল্যাপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্ল্যাটিকার্টিক। প্ল্যাটিকার্টিক দেখো অস্ট্রেলিয়ান জীবজন্তু আমরা যখন ছোট পড়েছিলাম তখন প্লাটিপাস পড়েছি, এটা প্লাটিপাসের মতো দেখতে, নাম প্ল্যাটিকার্টিক। হ্যাঁ, আর যেটা 3 এর উপরে, বিটা 2 এর মান 3 এর উপরে, সেটাকে বলা হয় ল্যাপ্টোকার্টিক। এটা দুইটা ক্যাঙ্গারুর সামনের হাতগুলি ছোট ছোট, লেজ লম্বা। দুইটা ক্যাঙ্গারু যদি একটা আরেকটার মাথায় লাগিয়ে রাখে, হাতগুলো উঁচু করে, হ্যাঁ,
ইয়ে করে দাঁড়িয়ে, তাহলে তখন দেখা যায় ওটা অনেকটা ল্যাপ্টোকার্টিকের মতো লাগবে। যাই হোক, আমরা এখানে তাহলে বুঝতে পেরেছি নর্মাল কার্ভ জিনিসটা কি। তাহলে অ্যাজাম্পশনগুলোর মধ্যে দ্বিতীয় অ্যাজাম্পশনটা বুঝে পেলাম, দ্য অবজারভেশনস আর ড্রন ফ্রম দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন মানে যেই পপুলেশনটা নিয়ে তুমি কাজ করছো সেই পপুলেশনের ধরো তুমি তোমাদের যে ওজন নিয়েছে তোমাদের ওজনটা নরমাল কার্ভ ফলো করে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা তোমাদের ওজনের, এইটা আর কি বলা হচ্ছে অবজারভেশনস আর ড্রন ফ্রম নরমাল ডিস্ট্রিবিউশন। মানে হলো আমরা যে স্যাম্পল নিয়েছি তোমাদের 56 জন, সরি 74 না 76 জন স্টুডেন্ট, যাই হোক, সেখান থেকে সেই 74 জন স্টুডেন্ট হলো আমার পপুলেশন সাইজ, পপুলেশন, হ্যাঁ আমার পপুলেশন নিয়ে এতজন আছে, কতজন 74 জন বা 76 জন, যেটাই বলেছো আমার এক্স্যাক্টলি 76। এখন এই দুটার যে কোনো একটা আর কি। এখন এখান থেকে যদি একটা স্যাম্পল নিই তাহলে আমরা বলবো অবজারভেশনস আর ড্রন ফ্রম দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। তারপর হলো অর্থাৎ স্যাম্পলটা নরমাল এমন একটা পপুলেশন থেকে নেওয়া হলো যে পপুলেশনটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অর্থাৎ ওজনের ডাটা কালেক্ট করলে ওই যে ওজনের থেকে একটু আগে যে কার্ভটা দেখিয়েছি নরমাল কার্ভ ওটার মতো ফলো করে, ওটার মতো হবে। আর দ্য পপুলেশন শুড বি ইকুয়াল ভেরিয়েন্স, পপুলেশনের ভেরিয়েন্স ইকুয়াল হতে হবে, এই কথাটা বলেছে যখন আমরা মেয়েদের ওজনের ডিস্ট্রিবিউশন আর ছেলেদের ওজনের ডিস্ট্রিবিউশন তুলনা করব, মেয়েদের গড় ওজনের সাথে ছেলেদের গড় ওজন এরকম তুলনামূলক কিছুতে যাব, তখন আমাদের এই অ্যাজাম্পশনটা দরকার হবে যে পপুলেশন শুড বি ইকুয়াল ভেরিয়েন্স, দুইটারই ছেলে এবং মেয়ে উভয়ের ওজনের ভেরিয়েবিলিটিটা সমান হতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন বা ভেরিয়েন্স যাই বলে এগুলি সমান। আচ্ছা, দা মেজারমেন্ট, এখানে ভেরিয়েন্স বলা হয়েছে, ভেরিয়েন্সের রুট করলে তো পজিটিভ স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডিভিশন পাওয়া যায়, কি কথা। আচ্ছা, দা মেজারমেন্ট লেভেল শুড বি অ্যাট লিস্ট ইন্টারভেল, ইন্টারভেল। এখন মেজারমেন্ট স্কেল আমরা কিন্তু আমরা পড়েছি, তোমাদের মনে আছে কিনা, on the basis of characteristics the variables are categorized. At first we have categorized into two categories, qualitative and quantitative. Then quantitative can be categorized into two categories, discrete and continuous. এখানে আমরা মেজারমেন্ট স্কেলের ভিত্তিতে ভেরিয়েবলকে ভাগ করতে চাই, কয় ভাবে? 4 ভাগে ভাগ করা যাবে, 4 ভাগে ভাগ করব। মেজারমেন্ট স্কেল, অন দ্য বেসিস অফ মেজারমেন্ট স্কেল। মেজারমেন্ট স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডাটাটা কিসের ভিত্তিতে মেজার করা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট কি করব আমরা, প্যারামেট্রিক টেস্ট করব নাকি অন্য কোনো টেস্ট করব, এটা কমপ্লিটলি নির্ভর করছে আমার টেস্টটা যে ডাটাটা কোন স্কেলের। যেমন ধরো তুমি যদি আটার দোকানে গিয়ে বলো ভাই আমারে 2 লিটার দেন, আটার দোকানে গিয়ে যদি বলো 2 লিটার আটা দেন, কলার দোকানে গিয়ে তুমি বলো ভাই আমাকে 250 গ্রাম, 250 না 250 লিটার কলা দেন, কারণ আজকাল কলা ওজনে বিক্রি হওয়া শুরু করেছে, গ্রাম বলে কেন হয়তো বা দোষ হবে না। তুমি তুমি যদি ইয়েতে বলো এই তেলের দোকানে গিয়ে বলো যে আমাদের ভাই 2 মিটার তেল দেন, 2 মিটার, 2 মিটার সোয়াবিন তেল দেন, 2 মিটার, মিটার, এটা ঠিক হবে? ঠিক হবে কিনা? 2 মিটার সোয়াবিন তেল দেন, না স্যার ঠিক হবে না। এটা ঠিক হবে। কাপড়ের দোকানে গিয়ে যদি তুমি বলো যে আমারে 200 গ্রাম কাপড় দেন, ঠিক হবে না। তাহলে মেজারমেন্ট স্কেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরো বিউটি,
এই সৌন্দর্য। এখন বিউটিটা কোন ওই ছেলেটার বিউটি 2.5 লিটার, এটা কেমন কথা? বা 200 গ্রাম বিউটি, 200 গ্রাম বিউটি 200 গ্রাম হতে পারে? এটা কি এভাবে তো আমরা মেজার করতে পারবো না। তো মেরিট লেভেল যদি মেজার করি, ও মেরিট লেভেল কত? মেরিট লেভেল 50 গ্রাম মেরিট লেভেল হবে? হবে না, এরকম হবে না। সেই কারণে আমাদের জানতে হবে এই যে আমরা মেজারমেন্ট স্কেলের উপর ভিত্তি করে ভেরিয়েবল করব, ভেরিয়েবলকে অন দ্য বেসিস অফ মেজারমেন্ট স্কেল we can categorize the variables into 4 categories মেজারমেন্ট স্কেলের ভিত্তিতে। প্রথমটা হলো নমিনাল। আমি একটু হলের ফোন এসছে ধরি। হ্যালো, বলো। রুম নাম্বার বুঝে না গেল, তোমাদের কাছে একটা লিস্ট আছে অফিসে, ওই লিস্ট দেখে ওখান থেকে বের করো কোনটা কোন রুম। চিন্তার তার রুম সেটা বুঝতে পারছি, কত নাম্বার রুম কোন জায়গায়, এটা কার রুম কোন পজিশন আছে সে চিনবে না, কাটি দিয়ে চিনবে না। রং করার পর রুম রং এই যে নাম্বারগুলি লিখে দেওয়া হবে, রং করা কমপ্লিট হোক তারপর। এখন বুঝিয়ে শুনিয়ে বলো। বাইরে রং করা হবে তো, বাইরে বাইরে সবগুলি করা হয়েছে। আমি দেখবো তারপর এগুলি লিখার ব্যবস্থা করবো। ঠিক আছে, এখন বুঝিয়ে বলো। ঠিক আছে, পুড়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই কাজটা তাড়াতাড়ি করো, ওই যে এনআইডি এটা তাড়াতাড়ি করো। ঠিক আছে। ছাত্রছাত্রীদের ওই যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, তো তাই একটা লিস্ট তৈরি করা হচ্ছে। তো হলে আমি সুপারভাইজারকে দায়িত্ব দিয়েছি, ছাত্রছাত্রীদের যাদের থেকে সম্ভব অন্তত ন্যাশনাল আইডি নাম্বার এবং তাদের ওই যে নাম, কত নাম্বার রুমে থাকে, কিছু ইনফরমেশন এটা দিতে। ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর স্যার একটু ভ্যাকসিনেশনের জন্য কথা বলে একটু বুথ হয়তো হেলথ সেন্টারে আমাদের ব্যবস্থা করবে, যাতে অন্য জায়গায় না গিয়ে এখানেই ভ্যাকসিনেশনের সিস্টেমটা চালু করা যায়। যার কারণে একটু নাম টাম, এই ন্যাশনাল আইডি এগুলি আর কি দরকার হচ্ছে। তা আমি হলে দায়িত্ব দিয়েছি আমার সুপারভাইজার যে আছে একজন, ওকে। স্যার আমাদের কি ভার্সিটিতেই দেওয়া হবে স্যার ভ্যাকসিন? হ্যাঁ, ছাত্রছাত্রীদের সবারই দেওয়ার ব্যবস্থা করতে হবে। যার স্যার কারণে যারা আবাসিক না তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয়েছে স্যার? যারা আবাসিক তাদের জন্য, যারা অনাবাসিক তারা তো তাদের লোকালি দিবে। জি স্যার। ভার্সিটি থেকে আলাদাভাবে তাদের জন্য করবে কিনা সেটা আমি জানি না। আমাকে জাস্ট হলে যারা আবাসিক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বিশেষভাবে হলের কত নাম্বার রুমে থাকছে এরকম কিছু ব্যাপার আছে। তো যারা অনাবাসিক তাদের আমি চাইনি। যদি না চায় স্যার, সেক্ষেত্রে কি হলে উঠতে পারবে না? না, হলে স্যার উঠা তো ভ্যাকসিন যদি এখন কেউ নিতে না চায়, সেক্ষেত্রে কি তার হলে উঠা নিষেধ নাকি? হলে উঠা তো আসলে ফরমালি গভর্নমেন্টের কোনো এখন কোনো প্রজ্ঞাপন জারি হয়নি হল খোলা। এই কারণে আমরা তো ফরমালি কোনো কাউকে বলতে পারবো না এই ব্যাপারটাতে, কারণ এটা গভর্নমেন্টের এন্ট্রিতে কখনো কারো যাওয়ার অধিকার নেই, সাহসও নেই। এই কারণে আমরা কখনো ছাত্রছাত্রীদেরকে এই এই ব্যাপারে এনকারেজ করি না, বরং ডিসকারেজ করি। কারণ কিছু ঘটলে এর দায় দায়িত্ব ছাত্রছাত্রীদের নিতে হবে। আমরা অফিসিয়ালি কোনো কিছু উপর থেকে নোটিশ পাইনি, কাজেই কেউ যদি তার নিজ দায়িত্বে এই কাগজ আনতে যাব বলে রুমের মধ্যে রুম থেকে না বের হয়, তাহলে তো এটা তার নিজের ক্ষতি হচ্ছে। তার যে আমার আইডি কার্ড তুলতে হবে, আমার সার্টিফিকেট তুলতে হবে, এই বলে সে রুমে ঢুকে আর রুম থেকে বের হলো না, এগুলি তো নিজ দায়িত্বে, তার ক্ষতি হলে তার ক্ষতি হবে। অফিসিয়ালি তো আমরা বলতে পারবো না তুমি হলে আছো।
কেউ হলে আছে, বুঝতে পারছো? আচ্ছা যাই, দেখো স্কেলটা। স্যার হ্যাঁ স্যার এখন তো সবাই নিজ নিজ বাসায় আছে, এখন ওদের এলাকা থেকে দিয়ে আসলে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, এলাকার থেকে নিয়ে আসলে হয়ে যাবে, কারণ তুমি দিবার সময় তো স্বাভাবিকভাবে তোমার একটা ডকুমেন্ট থাকবে, তুমি দিয়েছো, দ্যাটস এনাফ। এনাফ এনাফ, খুবই ভালো, বেটার। তাহলে তো স্যার আর ইসের মধ্যে হলেতে এনআইডি কার্ডের ফটোকপি পাঠাইতে হবে না। হ্যাঁ, না ওই তো মেসেঞ্জারে ডাইরেক্ট যদি ছবি তুলে পাঠিয়ে দাও, যারা যারা হয়তো বা লোকালি নিতে পারছো তাদের তো দ্যাটস এনাফ, একবার নিলে তো যথেষ্ট, মানে 2টা ডোজ এক জায়গা থেকে নিলে যে হলো। যারা সেখানে নিতে পারছে না বা কোনো কারণে অন্য জায়গায় আছে, তখন তারা হলের মাধ্যমে বা ক্যাম্পাসে পরে পরবর্তীকালে যখন আয়োজন হবে, ব্যবস্থা হবে, তখন আর কি নিবে। ওই সিস্টেমটা করা হচ্ছে, আর কিছুই না। কেউ যদি বাইরের থেকে নেয়, দ্যাটস এনাফ, নিলে তো হলো। বুঝতে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল কি বলছো বলো? স্যার, যাদের এনআইডি নাই অর্থাৎ প্রসেসিং এ আছে, তাদের কি জন্ম সনদপত্র দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে? সেই সম্বন্ধে কোনো নোটিশ আমাকে দেওয়া হয়নি, আমাকে শুধু এনআইডির কথাটা ইনফরমেশন বলেছে, যেটা নোটিশ দিয়েছে আমার কাছে, যেটা পাঠিয়েছে ইমেলে, বিশেষ করে মেসেজ, সেটা বলছে যে ছাত্রছাত্রীদের সম্ভাব্য যতগুলি সম্ভব তাদের এনআইডির ইনফরমেশনটা পাঠাতে। এখন আমরা সাধারণত অন্যান্য কাজও দেখেছি, যাদের এনআইডি হয়নি তাদের ক্ষেত্রে আমরা বার্থ সার্টিফিকেটের সেটার মাধ্যমে আমরা অনেক কাজ দেখা যায় করা যায়, এবং করতে আমি দেখেছিও। এইটার ক্ষেত্রে আমার কাছে এই তথ্যটা চাইনি, বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবে আমাদের 18 বছর বয়সের পরেই আমাদের ভার্সিটিতে আসে, তো সেই প্রেক্ষাপটে আমাদের এনআইডি থাকে স্টুডেন্টের। যাই হোক, যদি কারো না থাকে তাহলে অল্টারনেটিভ ওয়ে আলোচনা করে দেখতে পারো। স্যার বাসা থেকে যদি দেই তাহলে তো আর এই আদাব, আমি ক্লাসে আসছি, একটার পরে আসো, অনলাইন ক্লাস আছে ডিপার্টমেন্টে। তাহলে প্লাস্টার করো, ওদেরকে বলো প্লাস্টার করে দাও। বলো, আমি বলেছি তুমি একটু দেখো, যদি প্লাস্টার করতে প্লাস্টার করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে স্কেল দেখো। স্যার হ্যাঁ স্যার বলো, একটা কথা জিজ্ঞাসা করার ছিল বলো স্যার। বলো বোন। স্যার আমরা যে অনাবাসিক যারা আছি তারা যদি বাসা থেকে দেই তাহলে তো স্যার আর তথ্য সমস্যা নেই, সমস্যা নেই বোন, করোনার টিকাটা দিলেই হলো, সেটা কোথা থেকে দিচ্ছ ব্যাপার না। চাইছে ওগুলো কি আমাদের সরবরাহ করতে হবে, তারপরে ওই যে হল থেকে যেসব তথ্য চাইছে? না না না, যারা বাসার থেকে দিবে তাদের সরবরাহ করার দরকার নেই, যারা বাসার থেকে দিচ্ছ না তাদের জন্য আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা স্কেল স্কেল তাহলে আমরা দেখছি এই যে 4টে স্কেল আছে। একটা নাম হলো নমিনাল, নমিনাল, তোমরা লিখো, আমার জায়গা কম, আবার মাউস দিয়ে লিখছি, বুঝার চেষ্টা করো। নমিনাল, অর্ডিনাল, ORDERNAL, অর্ডিনাল, অর্ডিনাল লিখেছ? অর্ডিনাল, এটা কি বলছি? ORDINAL, অর্ডিনাল, অর্ডিনাল, ORDI, এটা ভুল লিখেছি, DINAL, অর্ডিনাল। তারপর লিখো ইন্টারভেল, INTERVAL। এটা লিখেছো অর্ডিনাল, বুঝতে পেরেছো? ORDINAL, অর্ডিনাল। নমিনাল, NOMINAL। আর হলো রেশিও, রেশিও তো পারবে, RATIO, রেশিও, TIO, রেশিও স্কেল। তাহলে স্কেলটা 4টা, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও। এখন দেখো এখানে লিখো, তোমরা কাগজে কিন্তু লিখতে হবে, খাতা কলম আছে কিনা আমি জানি না তোমাদের সাথে। এখানে লিখবো কি? অর্ডারিং, অর্ডারিং মিনিংফুল, লিখো অর্ডারিং
ও আর ও আর ও আর ডি ই আর অর্ডারিং DERING অর্ডারিং ইজ মিনিংফুল লিখো এটাতে অর্ডারিং ইজ মিনিংফুল উপরে হেডিং লিখো আমি লিখতে পারছি না অর্ডারিং ইজ মিনিংফুল তারপর লিখো ডিফারেন্স ইজ ডিফারেন্স ইজ মিনিংফুল লিখো তারপর লিখো ডিভিশন অর রেশিও ইজ মিনিংফুল ডিভিশন DIVISION ডিভিশন অর রেশিও ইজ মিনিংফুল লিখেছ এখানে লিখো এক্সাম্পল এটা এক্সাম্পল তাহলে প্রথম কলামে কি এই যে স্কেলের পরের কলামটাতে কি লিখবা অর্ডারিং ইজ মিনিংফুল তারপরে ডিফারেন্স ইজ মিনিংফুল তারপরে ডিভিশন অর রেশিও ইজ মিনিংফুল তারপরে এক্সাম্পল লিখেছ মিনিংফুল মিনিং MEANINGFUL মিনিংফুল লিখেছো সবাই এখন দেখো নমিনাল স্কেলে আমরা এখানে লিখব নো এটা নো এই বৈশিষ্ট্যটা নেই এই অর্ডারটা মিনিংফুল হচ্ছে না তারপরে ডিভিশনটা মিনিংফুল হচ্ছে না ডিফারেন্সটা মিনিংফুল হচ্ছে না তিনটা বৈশিষ্ট্যের কোনোটাই নমিনাল ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই এটা এক্সাম্পল হিসেবে যেমন আমরা দিতে পারি সেক্স ভেরিয়েবল সেক্স একটা ভেরিয়েবল এটা নমিনাল স্কেল ভেরিয়েবল মেল ফিমেল সেক্সের যেমন আমরা বলি মেল ফিমেল তারপর আরেকটা বৈশিষ্ট্য হলো যেমন আমরা আরেকটা ভেরিয়েবলের নাম বলতে পারি কি রকম রিলিজিয়ন ধর্ম এটা হলো এক্সাম্পল কেমন যে ধরো মেয়েরা বড় ছেলেরা ছোট বা ছেলেরা বড় মেয়েরা ছোট এরকম বলতে পারবো না তা মেয়ে মাইনাস ছেলে বলতে পারবো না মেল মাইনাস ফিমেল বলতে পারবো না বা ফিমেল মাইনাস মেল বলতে পারবো না মেল ডিভাইড বাই ফিমেল এই সেক্স রেশিও আলাদা মেলের সংখ্যা ডিভাইড বাই ফিমেলের সংখ্যা সেটা আলাদা সেক্স রেশিওর কথা বলে কিন্তু মেল ডিভাইড বাই ফিমেল মিনিংলেস আমরা বলতে পারবো না এটা কাজেই এটা নমিনাল স্কেল ভেরিয়েবল যেমন ধরো আমরা যদি বলি ন্যাশনাল আইডি নাম্বার এই যে এনআইডি নাম্বারটা এটা কিন্তু নমিনাল ভেরিয়েবল কারণ সবার আইডি নাম্বার এক না আবার অর্ডারিং করা যে আমার আইডি তোমার চেয়ে বড় আমি বড় আমার হলো 37 তোমার 38 আইডি আমি তোমার আগে কারণ আমি বড় আমি ভোট আগে দেবো এরকম কোনো কথা নেই এটা কোনো মিনিংলেস কারো আগে হয়েছে আইডি নাম্বার কারো এটা কোনো কিন্তু ডাক্তারের সিরিয়াল যদি দেয় তাহলে কিন্তু এটা মিনিংফুল কেন অর্ডারিং মিনিংফুল ডাক্তারের যদি ধরো ওয়াইদের দেখা যাচ্ছে বা সাইমের হলো 1 নম্বরে ওয়াইড 2 নম্বরে এখন যদি ওয়াইড 1 নম্বরে ঢুকে যেতে চায় তাহলে কিন্তু সাইম যদি বলে যে না ভাই আপনার তো সিরিয়াল আপনার পরে আমার পরে আপনি কেন আগে ঢুকছেন আপনার 2 নাম্বার আমি 1 নাম্বার তখন কিন্তু প্রবলেম হতেই পারে কাজে ডাক্তারি সিরিয়াল না এটা অর্ডিনাল কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এইটা অনুসারে যে আমরা ভোট দিতে গেলে আইডি কার্ডের সিরিয়াল দেখে ভোট দিতে পারবো এরকম কোনো কথা নেই কারো আগে পরে সে বড় কে ছোট এরকম কোনো ডিফারেন্স মিনিংফুল না ডিভিশন মিনিংফুল না অর্ডারিং মিনিংফুল না ঠিক আছে তারপরে অর্ডিনাল ভেরিয়েবল যেমন আমরা কি রকম যেমন ধরো এখানে এই অর্ডারটা মিনিংফুল ইয়েস এটা ইয়েস এটা নো লিখো নো এটা নো আর উদাহরণ কি দিবা যেমন ধরো আমরা লিটারেসি লেভেল হ্যাঁ বা এডুকেশন এটা কিন্তু আমরা অর্ডিনাল নেচারে বলতে পারি লিটারেসি লেভেল যেমন ইলিটারেট প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যে হায়ার সেকেন্ডারি সে অবশ্যই পড়াশোনা প্রাইমারি থেকে বেশি জানে বা বেশি পারে ইলিটারেট যে প্রাইমারি সে ইলিটারেট থেকে ভালো কাজে এখানে অর্ডারিং করা যাচ্ছে আর ইন্টারভেল স্কেলে যেমন ধরো আমরা এটা ইয়েস অর্ডারিং ইয়েস তারপরে তোমার ডিফারেন্স ইয়েস এটা নো যেমন ধরো মার্কস এই যে মার্কস পরীক্ষায় যে মার্কস পেলা ধরো উদাহরণ মার্কস সায়েম ক্লাস টেস্টে 20-এর মধ্যে
ধরো 20 পেয়েছে আর ওয়াহিদ পেয়েছে 10, কাজে আমরা বলতে পারবো এখানে সাইম বেশি পেয়েছে ওয়াহিদ থেকে, তাহলে অর্ডারিং মিনিংফুল। আমরা বলতে পারবো সাইম এবং ওয়াহিদের মার্কসের ডিফারেন্স হলো 10, 20 থেকে 10 বিয়োগ করলে 10, ডিফারেন্স মিনিংফুল। কিন্তু এখন 20 এর 10 দিয়ে ভাগ করলে 2 পাই, 2। হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো না যে সাইমের নলেজটা ওয়াহিদের দ্বিগুণ, সাইমের নলেজ ওয়াহিদের দ্বিগুণ, এই কথা বলতে পারবো না। ওয়াহিদ 10 পেয়েছে, সাইম 20 পেয়েছে, এখন ভাগফল পেলাম 2, তার মানে আমি কি বলতে পারবো যে সাইমের নলেজ ওয়াহিদের দ্বিগুণ? এই সাবজেক্ট ম্যাটার উপরে বলা যাবে? বলা যাবে না, এটা মিনিংফুল না, এই তাই ডিভিশনটা মিনিংফুল না। ঠিক আছে, তারপরে রেশিও হলো আমাদের ইয়েস, অর্ডারিং ইয়েস, ডিফারেন্স ইয়েস এবং ইয়েস। যেমন ধরো ওজন, ওজন ওয়েট, ওয়েট ওয়েট যদি নাও, ওয়েট একটা রেশিও স্কেল ভেরিয়েবল। কেন ওয়েট? কারণ আমি ধরো তোমার ওয়েট, টাইমের ওয়েট হলো ধরো 20 কেজি, কথা বলছি, আর ওয়াহিদের ওজন হলো ধরো 40 কেজি। এখন আমরা যদি বলি যে ওয়াহিদের ওজন বেশি সাইমের তুলনায়, ঠিক আছে, ওয়াহিদের ওজন সাইমের তুলনায় 20 কেজি বেশি, ঠিক আছে, ওয়াহিদের ওজন সাইমের ওজনের দ্বিগুণ, তাও ঠিক আছে। কাজেই এই তিনটা বৈশিষ্ট্য যদি মিনিংফুল হয় তাহলে রেশিও স্কেল ভেরিয়েবল বলবো। যদি শুধুমাত্র অর্ডারিং আর ডিফারেন্স মিনিংফুল হয় ইন্টারভ্যাল স্কেল বলবো, আর শুধু অর্ডারিং মিনিংফুল হয় তাহলে অর্ডিনাল স্কেল বলবো ওই ভেরিয়েবলটাকে। আর যদি শুধু একটা তিনটার একটা বৈশিষ্ট্য ফুলফিল না করে তাহলে তাকে নমিনাল স্কেল ভেরিয়েবল বলবো। আর ইন্টারভ্যাল স্কেলে আরেকটা বৈশিষ্ট্য হলো জিরো ইজ নট অ্যাবসলিউট জিরো। এই স্কেলে জিরোটা, যেমন একজন স্টুডেন্ট পরীক্ষায় 20 এর মধ্যে 0 পেয়েছে, 0 পেয়েছে, তার অর্থ যে দেয়ার ইজ নো নলেজ, ওই স্টুডেন্ট আর ওই সাবজেক্টে কোনো জ্ঞান নেই, এই কথা কি বলা যাবে? যাবে না। যেমন টেম্পারেচার, এটা ইন্টারভ্যাল স্কেল ভেরিয়েবল। টেম্পারেচার, জিরো টেম্পারেচার বলে কোনো কথা নেই যে কোনো টেম্পারেচার নেই, এই কথা ঠিক না। মানে টেম্পারেচার, এটা একটা টেম্পারেচার, জিরো টেম্পারেচার, কারণ আমার টেম্পারেচার শুরু হয় যেমন ক্যালভিন স্কেলে -273 ডিগ্রি ক্যালভিন শুরু, তাহলে আমি এখানে জিরো একটা টেম্পারেচার, কিন্তু আমরা সাধারণত জিরো বলতে কিছুই নাই, সেটা না, এটা আসলে সেটা না। কাজে ইন্টারভ্যাল স্কেল, রেশিও স্কেল, অর্ডিনাল, নমিনাল, এই স্কেলগুলো, এই হলো আমার মানে সংক্ষিপ্তভাবে তোমাদের এই আমি বুঝাতে চেষ্টা করেছি এইভাবে। কারো কোনো প্রশ্ন আছে স্কেল সম্পর্কে? স্কেল অর্ডিনালের স্যার, অর্ডিনালের এক্সাম্পলটা একবার বলেন। অর্ডিনালের, অর্ডিনালের বৈশিষ্ট্যটা হলো শুধু অর্ডারিং, অর্ডারিং সাজানো, বড় ছোট সাজানো যাবে, আর কোনো বৈশিষ্ট্য ফুলফিল করবে না অর্ডিনালে। মেরিট, মেরিট, শি ইজ মোর মেরিটোরিয়াস দেন দ্যাট ওয়ান, এইভাবে কথা বলতে পারবো। ওই জনের থেকে এই জন বা তাকে আমরা বেশি মেরিটোরিয়াস বলতে পারবো। এই বড় ছোট সাজানো যাবে, আর কিছু করা যাবে, সেটা অর্ডিনাল। ঠিক আছে? জি স্যার। তাহলে প্যারামেট্রিক টেস্ট করতে গেলে কমপক্ষে ইন্টারভ্যাল স্কেল হতে হবে, অর্ডিনাল নমিনাল হলে প্যারামেট্রিক টেস্ট করা যাবে না, এই হাইপোথিসিস। আর এই তো আমি এই নোটটা শেষ করে দিচ্ছি, আর কি আছে নোটটাতে দেখি। হ্যাঁ, এখন হাইপোথিসিস টেস্ট করতে গেলে আমাদের নাল হাইপোথিসিসটা সেটআপ করতে হবে, ধরতে হবে নাল হাইপোথিসিস কত। যদি তুমি ওজন টেস্ট করতে চাও তাহলে গড় ওজন তোমাকে অনুমান করতে হবে। তোমাদের ক্লাসে যারা আছো গড় ওজন হলো তোমাদের কত হবে, ধরো তুমি ধরলে যে 55 কেজি বা 56 কেজি গড় ওজন, ঠিক আছে। এরপর আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস লিখতে পারি, নট ইকুয়াল টু 56 কেজি, ইজ নট ইকুয়াল টু মিউ ইজ নট ইকুয়াল টু 46 কেজি। তারপরে আমাকে করতে হবে কি লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 5% লেভেল ধরবো না 1% না 10% ধরবো, এটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে স্যাম্পল সাইজ, আমি তোমরা 54 আছো, সেখান থেকে কয়জন নেব, এটা একটা স্যাম্পল সাইজ আমাকে সিলেক্ট করতে, পছন্দ করতে হবে, চুজ করতে হবে। তারপর আমি যে মিন টেস্ট করছি সেটা
তাহলে আমার কি জেড টেস্ট নরমাল টেস্ট করব নাকি টি টেস্ট করব, কি ধরনের টেস্ট করব, টেস্ট স্ট্যাটিস্টিক একটা সিলেকশনের ব্যাপার আছে। এগুলি আমরা টেস্টে এখন মনে রাখো, আমরা যখন টেস্ট করাবো তখন এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আরো স্ট্যাটিস্টিক কাকে বলে এগুলি আমি তখন আরো ডিটেলস বলবো। এটা হাইপোথেসিস টেস্ট কিভাবে করে স্টেপগুলি এখানে দেওয়া হয়েছে। যখন আমরা প্র্যাকটিক্যালি টেস্ট শিখাবো আমি তোমাদেরকে, বিশেষ করে থিওরিটিক্যালি যেটুকু সম্ভব আমার পক্ষে, প্র্যাকটিক্যাল তো করবে আলাদা, আর থিওরিটিক্যালি আমি কোনো এক্সাম্পল দিয়ে যদি করাতে পারি তখন আরো দেখতে পাবে এগুলি কিভাবে করে। তারপর আমি চেষ্টা করব যতটুকু থিওরিতে তোমাদের বোঝার সুবিধার্থে এক্সাম্পল দেওয়া যায় আমি দেব। তারপর তোমাদের রিজেকশন রিজন একটু আগে দেখিয়েছি আমি গ্রাফ এঁকে, যে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে এবং তার মধ্যে রিজেকশন রিজনটা শনাক্ত করতে হবে। তারপরে ক্রিটিক্যাল ভ্যালু যদি রিজেকশন রিজনে পড়ে নাহলে ব্রিজটা রিজেক্ট করা হবে, নতুবা অ্যাকসেপ্ট করা হবে এইভাবে। তারপর আমাদের বিশেষ করে ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালুর এই ব্যাপারটা আর কি, এখানে কালেক্ট দ্য ডাটা এন্ড কম্পিউট স্যাম্পল ভ্যালু অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্র্যাটেজি করব, করে কোন রিজিয়নে পড়ে এটা সিলেক্ট করব, দেখব, দেখার পর আমরা ডিসিশন নেব যে আমরা নাল ব্রিজটা কোথায় পড়ে এটা দেখব, দেখার পর আমরা ডিসিশন নেব যে আমরা অ্যাকসেপ্ট তোমরা রিজেক্ট করব। এখানে অনেক বেশি পরিমাণে স্টেপ লেখা হয়েছে, আসলে এত স্টেপ লেখা লাগে না। এটিতে একদম প্রত্যেকটা স্টেপ 6টা স্টেপও হয়ে যায়, তো 10টা স্টেপ বেশি বেশি করে লেখা হয়েছে, অসুবিধা নাই, লিখতে আপতে নেই। মানে রিজেকশন রিজিয়নটা স্ট্যাটিস্টিক সিলেক্ট করব, রিজেকশন রিজিয়ন এবং অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এটা আলাদা আলাদা করে সেপারেট করে দেখাবো। তারপর টেস্ট স্ট্যাটিস্টিক কোনটা হবে সিলেক্ট করব, তারপর রিজেকশন রিজিয়ন এবং অ্যাকসেপ্টেন্স রিজিয়নের মধ্যে টেস্ট স্ট্যাটিস্টিক মানটা কোথায় পড়ে দেখব, দেখার পরে আমরা ডিসিশন নেব, না রিজেক্ট করব। তারপরে আমরা ইন্টারপ্রিটেশন করব রেজাল্টটা যাতে সবাই বুঝে প্রবলেমটার ভিত্তিতে। এই আর এখন আর বাকি যেটা আছে পি ভ্যালু, পি ভ্যালুটা এখানে আমরা সাধারণত ক্যালকুলেটেড ভ্যালু, পি ভ্যালু কাকে বলে, মিনিমাম লেভেল অফ সিগনিফিকেন্স এট হুইচ দ্য অ্যানালিসিস ক্যান বি রিজেক্টেড। লেভেল অফ সিগনিফিকেন্স মিনিমাম যেটা, যে মিনিমাম লেভেলে নাল অ্যানালিসিসটা দেখা যায় রিজেক্ট করা যায় তাকে পি ভ্যালু বলা হয়। এখন তোমাদের মনে রাখতে হবে, কারণ আমি টেস্ট এক্সাম্পল দিয়ে পড়াবো যখন ওই বইয়ের ফটো ইয়েটা মানে সফট কপিটা আজকে আমি যে স্যারের কাছে আসে ওই স্যারকে বলেছি যে আমাকে একটু দেওয়ার জন্য ইমেলে, ওই নেক্সট স্যারের আসলে বইয়ের ফটোকপি নয়, এটা এটা হলো একদম অরিজিনাল ওনার সফট কপি। তো ওখান থেকে আমি একটু স্যারকে রিকোয়েস্ট করেছি আমাকে মেলে পাঠান, তখন আমি হ্যান্ড আউটটা তৈরি করতে সুবিধা হবে, তখন তোমাদের টেস্টগুলি পড়ালে আরো ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে আমরা সাধারণত ক্যালকুলেটেড ভ্যালু যখন বের করব তখন টেবুলেটেড ভ্যালুর তুলনায় বড় সমান হলে, বড় বা সমান হলে নাহলে রিজেক্ট করব, আর যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর তুলনায় ছোট হয় নাহলে টেস্ট অ্যাকসেপ্ট করব। তো ওই কাজটাই আমরা পি ভ্যালুর মাধ্যমে করতে পারি, কারণ বর্তমানে কম্পিউটার সফটওয়্যারগুলো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালু ওইভাবে অনেক সময় না দিয়ে আমাদের পি ভ্যালুর মাধ্যমে ক্যালকুলেটেড ভ্যালুটার মানটা দেয়, কিন্তু টেবুলেটেড ভ্যালুটা প্রকাশ করে না, না করে সে সরাসরি পি ভ্যালুর মাধ্যমে ডিসিশনটা দিয়ে দেয়। এই পি ভ্যালুটা আমরা মানে প্রবাবিলিটি ভ্যালু, এটা সাধারণত ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর তুলনায় বড় বা সমান হয় তাহলে আমরা নাল ব্রিজটা রিজেক্ট করি। এই ডিসিশনটাই পি ভ্যালুর মাধ্যমে নিলে একটু উল্টো ডিসিশন। পি ভ্যালু যদি লেভেল অফ সিগনিফিকেন্স থেকে ছোট হয় নাল ব্রিজটা রিজেক্ট করা হবে, আর যদি বড় হয় নাল ব্রিজটা অ্যাকসেপ্ট করা হবে। এটা আমি টেস্ট যখন তোমাদের আরো ব্যাপকভাবে পড়াবো তখন গ্রাফিক্যালি দেখিয়ে দেবো এবং স্পেসিফিক্যালি কোনো মান ধরে সেটি দেখিয়ে দেবো। তো আজকে এখানে আমি শেষ করছি এই হ্যান্ড আউটে। খোলা, আমি ক্লাস নিচ্ছিলাম তো খোলা। কে এসছেন? খোলো, খুলে বসো, আমি অ্যাটেন্ডেন্স দেবো।
attention please. Alpona Khatun, Yes, sir. Salehin, Jahid Sarkar, Yes, sir. Wahid, জি স্যার। Hai Bacho, Habibul. জি স্যার আছে। কি হাসিবুল হাসান, সরি। Yes, sir. ঠিক আছে। এই নওশিন আছো, নওশিন 9, জি স্যার। 11 আছো মির্জা, Yes, sir. 12 মাহমুদা খাতুন, আক্তার, মাহমুদা আক্তার। Yes, sir. Yes, sir. মসলিউদ্দিন আছো, দিয়েছি মসলিউদ্দিন। Yes, sir. 14. Yes, sir. 14 দিয়েছো, আচ্ছা দিয়েছি। আচ্ছা 15 আছো গালিব, Present, sir. 15. ঠিক আছে। 17 আছো, ইয়েস স্যার 18 নূর, ইয়েস স্যার আছে স্যার অর্ণব আছো, Yes, sir. 19, 23 আছো ওয়ালিদ, Yes, sir. 24, স্যার। 25 উপমা। Present, sir. গত ক্লাসে ছিলে না? No, sir. গত ক্লাসে ছিলে না, ঠিক আছে। কুবরা আছো, কুবরা? স্যার 27 আছো, Yes, sir. ইউনুস ভুঁইয়া। আচ্ছা 29 ইয়েস স্যার জুবাইর। জুবাইর ক্লাস মাঝে মাঝে মিস করো। স্যার আমি মানে গত ক্লাসটা মিস করছি, কিন্তু মাঝে মাঝে আমার একটু 40-45 মিনিটের পরে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, যার কারণে স্যার ক্লাসটা করতে পারি না। তো এই ইয়েতে টেলিফোন করে ওয়াইফকে বলে দিলে তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। এই তো অন্যদের তো বলে দেয়, দিচ্ছি তো আমরা। আমাদের এই সমস্যা যাদের, তাদের ক্ষেত্রে তো আমরা হেল্প করছি। আচ্ছা, ঠিক আছে। ইয়াকুব আলী 31, স্যার ইয়াকুবের নেট প্রবলেম আছে স্যার ওই। আচ্ছা দিচ্ছি। জুবাইর দেখো কি কথা বলছে, সে বলে বেড়ে যাচ্ছে, তোমাদের বললে তো হয়ে যায়। ফাইন কাউরিয়া, ইয়েস স্যার। আমরা তো এভাবে অনেকেরই দিচ্ছি, যাদের সমস্যা হচ্ছে, কিছুক্ষণ ক্লাস করেছে, এরপরে তাদের দিচ্ছি তো। আলামিন, আলামিন 34, আলামিন অ্যাবসেন্ট। নাহিদ আছো, জান্নাত কি? Yes, sir. আলামিন স্যার নামাজে গেছে স্যার। আচ্ছা, তাহলে দিয়ে দিচ্ছি আলামিনকে। নাহিদকে দিলাম। তাসমিনা জামান 36, Yes, sir. Yes, sir. কমিশনাস, Yes, sir. রেদওয়ান আছো, ইয়েস স্যার আছে স্যার সাদিয়া, সাদিয়া আফরিন, Yes, sir. আজমির Yes, হোসেন sir. দিয়েছি, আজমির হোসেন, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম তালুকদার, ইয়েস স্যার। লাস্ট ক্লাসে ছিলে না। আচ্ছা 42, ইয়েস স্যার। 44, ইয়েস স্যার। 45, Yes, sir. 48, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, মাসুরুল হক কয়েকটা ক্লাস অ্যাবসেন্ট, 4টা ক্লাস পর পর অ্যাবসেন্ট। 55 ইস্টার জাহান, Yes, sir. সিনথিয়া, ফারহান, Yes, sir. Yes, sir. আসিফ আহমেদ, Sir. জাহাঙ্গীর আলম তালুকদার, জাহাঙ্গীর, Yes, sir. Okay, Yes, sir. দিয়েছি। ফারহানা আক্তার 60, ফারহানা নেই। সুচি আছো, সুচি? Yes, sir. রশিদ আছো, রশিদ?